বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। গল্পের সূত্রধার আমি নীল, গল্প পাঠে ঈশান। শুরু হচ্ছে সত্যান্বেষী। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল 1331 সালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করে সবেমাত্র বেরিয়েছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। বাবা ব্যাংকে যে টাকা রেখে গিয়েছিলেন তার সুদে আমার একার জীবনের খরচা কলকাতার মেসে থেকে বেশ ভালোভাবেই চলে যেত। তাই স্থির করেছিলাম কৌমার্য ব্রত অবলম্বন করে সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হয়েছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করে বঙ্গ সাহিত্যে বিপ্লব এনে ফেলব। এই সময়টাতে বাঙালির সন্তান অনেকেই ভালো স্বপ্ন দেখে, যদিও সে স্বপ্ন ভাঙতে বেশি বিলম্ব হয় না। কিন্তু ও কথা যাক, ব্যোমকেশের সঙ্গে কি করে পরিচয় হলো এখন তাই বলি। যারা কলকাতা শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটি পল্লী আছে যার একদিকে দুস্থ ভাটিয়ারি মারোয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যক চক্ষু পিতপর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপটি সৃষ্টি হয়েছে, দিনের কর্মকোলাহলে তাকে দেখে একবারও মনে হয় না যে এর কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বিশিষ্টতা আছে। কিন্তু সন্ধ্যার পরেই এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটতে শুরু করে। 8টা বাজতে না বাজতেই দোকানপাট সমস্ত বন্ধ হয়ে পাড়াটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কেবল দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান খোলা থাকে মাত্র। সে সময় যারা এই অঞ্চলে চলাফেরা করতে শুরু করে তারা অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো সঞ্চরণ করে, এবং যদি কোনো অজ্ঞ পথিক অতর্কিতে এ পথে এসে পড়ে সেও যেন তাড়াতাড়ি সন্ত্রস্তভাবে এই এলাকা থেকে অতিক্রম করে যায়। আমি কি করে এই পাড়াতে এসে এক মেসের অধিবাসী হয়ে পড়েছিলাম তা বিশদ করে লিখতে গেলে পুঁথি বেড়ে যাবে। এটুকু বললেই যথেষ্ট হবে যে দিনের বেলা পাড়াটা দেখে মনে কোনো প্রকার সন্দেহ হয়নি, এবং মেসের দোতলায় একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পেয়ে বাক্যব্যয় না করেই তা অধিকার করে নিয়েছিলাম। পরে যখন জানতে পারলাম যে এই পাড়ায় মাসের মধ্যে 2-3টি মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করে পুলিশ রেড হয়ে থাকে, তখন কিন্তু বাসাটার ওপর এমন মমতা জন্মে গেছে যে আবার তল্পিতল্পা তুলে নতুন বাসায় উঠতে যাবার প্রশ্নই নেই। বিশেষত সন্ধ্যার পর আমি নিজের লেখাপড়ার কাজেই ডুবে থাকতাম এবং বাড়ির বাইরে যাবার কোনো প্রশ্নই নেই। তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়বার আশঙ্কাও কখনো হয়নি। আমাদের ঘরের ওপরতলায় সব শুধু 5টা ঘর ছিল। প্রত্যেকটিতে একজন করে ভদ্রলোক বাস করতেন। তারা সকলেই চাকরিজীবী এবং বয়স্ক। শনিবারে শনিবারে বাড়ি যেতেন, আবার সোমবার ফিরে অফিস যাতায়াত শুরু করতেন। এরা অনেক দিন হতে এই মেসে বাস করছেন। সম্প্রতি একজন লোক রিটায়ার হয়ে বাড়ি চলে যাওয়াতে তারই ঘরটা ফাঁকা পেয়ে আমি দখল করেছি। সন্ধ্যার পর তাসের বা পাশার আড্ডা বসত। সেই সময় মেসের অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছু উগ্রভাব ধারণ করত। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন। তার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হেরে গেলেই চেঁচামেচি করতেন। তারপর ঠিক 9টার সময় বামুন ঠাকুর এসে জানাতো যে খাবার প্রস্তুত। তখন আবার এরা শান্তভাবে উঠে খাবার গ্রহণ করে যে যার ঘরে শুয়ে পড়তেন। এইভাবে নিরুঘাত শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলি কাটছিল। আমিও এসে নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করে নিয়েছিলাম। বাসার নিচের তোড়ার ঘরগুলি নিয়ে বাড়িওয়ালা নিজেই থাকতেন। ইনি একজন হোমিওপ্যাথ ডাক্তার, নাম অনুকূলবাবু। বেশ সরল সদালেপি লোক। বোধহয় বিবাহ করেননি, কারণ বাড়িতে স্ত্রী ও পরিবার কেউ ছিল না।
তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটেদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধেই তত্ত্বাবধান করতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করতেন যে কোনো দিক দিয়ে কারো কোনো অভিযোগ করার থাকতো না। মাসের গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ 25 টাকা তার হাতে দিলেই সকল বিষয় নিশ্চিন্ত হওয়া যেত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ পসার ছিল। সকালে ও বিকালে তার বসবার ঘরে রোগীর ভিড় লেগে থাকত। তিনি ঘরে বসেই সামান্য মূল্যে ওষুধ বিতরণ করতেন। রোগীর বাড়িতে বড় একটা যাইতেন না, গেলেও ভিজিট নিতেন না। এই জন্য পাড়া প্রতিবেশী সকলেই তাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করত। আমিও অল্পকালের মধ্যে তার ভারী ভক্ত হয়ে পড়লাম। বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলে যেত। বাসায় আমরা দুজনেই পড়ে থাকতাম। স্নানাহার প্রায় একসঙ্গেই করতাম। তারপর দুপুরবেলাটাও গল্প গুজবে, সংবাদপত্রের আলোচনায় বেশ কেটে যেত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক হলেও ভারী চমৎকার কথা বলতে পারতেন। বয়স বছর 40-এর ভেতরেই। বিশ্ববিদ্যালয়ের কোনো উপাধিও তার ছিল না, কিন্তু ঘরে বসে এত বিভিন্ন বিষয়ের জ্ঞান তিনি অর্জন করেছিলেন যে তার কথা শুনতে শুনতে আমিও অবাক হয়ে যেতাম। বিষয় প্রকাশ করলে তিনি লজ্জিত হয়ে বলতেন, আরে আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি। আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে। এই বাসায় মাস 2 কাটার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসে তারই খবরের কাগজখানা উল্টে পাল্টে দেখছিলাম। অশ্বিনীবাবু পান চেপাতে চেপাতে অফিস চলে গেলেন। তারপর ঘনশ্যামবাবু বেরিয়ে গেলেন। দাঁতের ব্যথার জন্য এক পুড়িয়া ওষুধ ডাক্তারবাবুর থেকে নিয়ে তিনিও অফিসের উদ্দেশ্যে বেরোলেন। বাকি 2 জনও একে একে বেরিয়ে গেলেন। সারা দিনের জন্য বাসা খালি হয়ে গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2-1 জন রোগী ছিল। তারা ওষুধ নিয়ে একে একে বিদায় হয়ে যাবার পর তিনি চশমাটা কপালে তুলে দিয়ে জিজ্ঞাসা করলেন, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বিকেলে আমাদের পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে। সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোথায় হলো? কাছেই 36 নম্বরে শেখ আব্দুল গফুর বলে একটা লোকের বাড়িতে। ডাক্তার বললেন, আরে লোকটাকে যে আমি চিনি, প্রায়ই আমার কাছে ওষুধ নিতে আসে। কি জন্য খানা তল্লাশি হয়েছে কিছু লিখেছে? কোকেন, এই পড়ুন না বলে আমি দৈনিক কালকুতু তার দিকে আগিয়ে দিলাম। ডাক্তার চশমা জোড়া আবার নাকের ওপর নামিয়ে পড়তে লাগলেন। গতকাল অঞ্চলের 36 নং স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামে জনৈক চর্ম ব্যবসার বাড়িতে পুলিশের খানা তল্লাশি হয়ে গেছে, কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায়নি। পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটা কোকেনের গুপ্ত আড়ত আছে। সেখান থেকেই সব জায়গায় কোকেন সরবরাহ করা হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলো নিক্ষেপ করে বহুদিন ধরে এই আইনের বাইরে ব্যবসা চালাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, এই অপরাধীদের নেতা কে এবং এদের গুপ্ত ভাণ্ডার কোথায় তাহা বহু চেষ্টা করেও বার করা যাচ্ছে না। ডাক্তার একটু চিন্তা করে বললেন, কথাটা ঠিক। আমারও সন্দেহ হয় কাছে পিঠে কোথাও একটা কোকেনের মস্ত আড্ডা আছে। 2-1 বার তার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানা রকম লোক ওষুধ নিতে আসে আমার কাছে। আর যাই করুক, যে কোকেন খোর সে ডাক্তারের কাছে কখনো আত্মগোপন করতে পারে না। কিন্তু ওই আব্দুল গফুর লোকটাকে তো আমার কোকেন খোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিং খোর এটা আমি জোর করে বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা অনুকূলবাবু, এ পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? তার তো খুব সহজ কারণ রয়েছে। যারা গোপনে আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে তাদের সর্বদাই ভয় পাছে তারা ধরা পড়ে। সুতরাং দৈবক্রমে কেউ তাদের গুপ্ত কথা যদি জানতে পেরে যায়, তখন তাকে খুন করা ছাড়া অন্য উপায় থাকে না। ভেবে দেখুন, আমি যদি কোকেনের ব্যবসা করি
আর আপনি যদি দৈবাৎ সে কথা জানতে পেরে যান, তাহলে আপনাকে বাঁচতে দেওয়া আমার পক্ষে নিরাপদ হবে কি? আপনি যদি কথাটা পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে আমি তো জেলে যাবই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেস্তে যাবে, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হবে। আমি কি তা হতে দিতে পারি? আমি বললাম, আপনি অপরাধীদের মনস্তত্ত্ব বেশ ঘাঁটাঘাঁটি করেছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, ওদিকে আমার খুব ঝোঁক আছে বলে আড়মোড়া ভাঙতে ভাঙতে তিনি উঠে দাঁড়ালেন। আমিও উঠি উঠি করছি, এমন সময় একটা লোক এসে প্রবেশ করল। তার বয়স বোধহয় 23-24 হবে। দেখলে শিক্ষিত ভদ্রলোক বলেই মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ ছিমছাম চেহারা, মুখে চোখে বুদ্ধির একটা ছাপ আছে। কিন্তু বোধহয় সম্প্রতি কোনো কষ্টে পড়েছে, কারণ বেশভূষার কোনো যত্ন নেই। চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামাটাও ময়লা, এমনকি পায়ের জুতোজোড়াও পালিশের অভাবে রুক্ষভাব ধারণ করেছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক থেকে অনুকূল বাবুর দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, শুনলাম এটা একটা মেস, তা জায়গা খালি আছে কি? বিস্ময়ে আমরা দুজনেই তার দিকে চাইলাম। অনুকূলবাবু মাথা নাড়িয়ে বললেন, না, কোনো জায়গা খালি নেই। তা মহাশয়ের কি করা হয়? উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া হয়, আর মাথা গজবার একটা আস্তানা খোঁজা হয়। কিন্তু এই হতভাগা শহরে কি একটাও মেস খালি পাবার জন্য নেই? সব কানায় কানায় ভর্তি হয়ে আছে। সহানুভূতির স্বরে অনুকূলবাবু বললেন, সেই তো সিজনের মাঝখানে মেসে বাসার জায়গা পাওয়া বড় মুশকিল। তা মশাইয়ের নামটি কি? অতুলচন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটিবাটি বিক্রি করে যে কটা টাকা এনেছিলাম তাও প্রায় শেষ হয়ে এলো। গুটি 25-30 বাকি আছে, কিন্তু দুবেলা হোটেলে খেলে সেও আর কদিন বলুন। তাই একটি ভদ্রলোকের মেস খুঁজছি। বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হেস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্য দুবেলা দুটো শাক ভাত আর একটু জায়গা পেলেই আর আমার কিছু দরকার নেই। বড় দুঃখিত হলুম অতুল বাবু, এইখানে আমার সব ঘর ভর্তি। তবে আর উপায় কি বলুন? আবার বেরোই, দেখি যদি ওর এদের আড্ডে একটু জায়গা পাই। আর তো কিছু নয়, ভয় হয় রাত্রিরে ঘুমোলে হয়তো টাকাগুলো চুরি করে নেবে। বলছি, এক গ্লাস জল খাওয়াতে পারেন? ডাক্তার জল আনতে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখে আমার মনে বড় দয়া হলো। একটু ইতস্তত করে বললাম, আমার ঘরটা বেশ বড় আছে, দুজনে থাকলে অসুবিধা হবে না। তা আপনার যদি আপত্তি না থাকে। অতুল লাফিয়ে উঠে বলল, আপত্তি? বলেন কি মশাই, স্বর্গ হাতে পাবো। তাড়াতাড়ি ট্যাগ করে কতগুলো নোট ও টাকা বার করে বলল, কত দিতে হবে? টাকাটা আগাম নিয়ে নিলে ভালো হতো না? আমার কাছে আবার টাকা পরে দেবেন, তারা তো কিছু নেই। ডাক্তারবাবু জল নিয়ে ফিরে এলেন। তাকে বললাম, ইনি সংকটে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুন, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞতা গদগদ স্বরে বলল, আমার ওপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না। ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই তাহলে সেইখানেই উঠে যাব। বলে জল খেয়ে গ্লাসটা নামিয়ে রাখলেন। ডাক্তার একটু বিস্মিতভাবে আমার দিকে ফিরে বললেন, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন অমত নেই তখন আমি কি বলবো। আপনারও সুবিধা হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বললাম, না না, সেজন্য নয়, উনি বিপদে পড়েছেন। ডাক্তার হেসে বললেন, সে তো বটেই, সে তো বটেই। তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন গে অতুলবাবু, এখানেই আপাতত থাকুন। আগে হ্যাঁ, জিনিসপত্র সামান্যই আছে। একটা বিছানা আর ক্যানভিসের ব্যাগ একটা হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, এখনই নিয়ে আসছি। হ্যাঁ,
স্নানাহার এখানেই করবেন। তাহলে তো ভালোই হয়। কৃতজ্ঞ দৃষ্টিতে আমার পানে কিছুক্ষণ চেয়ে অতুল বেরিয়ে গেল। সে চলে যাবার পর আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম। অনুকূলবাবু অন্যমনস্কভাবে কোচার খুঁটে চশমার কাঁচ পরিষ্কার করতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলাম, তা কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমক ভেঙে বললেন, হ্যাঁ হ্যাঁ, আহা, কিছু না। বিপন্নকে তো আশ্রয় দেওয়া উচিত। আপনি ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞাত কুলশীলস্য শাস্ত্রের একটা বচন আছে। যাক, আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না। বলে তিনি উঠে পড়লেন। অতুল মিত্র আমার ঘরে এসে বাস করতে লাগল। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল। তিনি সেটা অতুলের ব্যবহারের জন্য উপরে পাঠিয়ে দিলেন। অতুল দিনের বেলায় বড় একটা মেশে থাকতো না। সকালে উঠে চাকরির সন্ধানে বেরিয়ে যেত, বেলা 10টা-11টার সময় ফিরত, আবার স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়ত। কিন্তু যতটুকু সময় সে মেসে থাকত তারই মধ্যে বাসার সকলের সঙ্গে বেশ সম্প্রীতি জমিয়ে তুলেছিল। সন্ধ্যার পর খেলার মজলিসে তার ডাক পড়ত, কিন্তু সে তাস খেলতে জানত না। তাই কিছুক্ষণ সেখানে বসে আস্তে আস্তে নিচে নেমে গিয়ে ডাক্তারের সঙ্গে গল্পগুজব করত। আমার সঙ্গেও তার বেশ ভাব হয়ে গিয়েছিল। দুজনের একই বয়স, তার উপর একই ঘরে ওঠা বসা। সুতরাং আমাদের সম্বোধন আপনি থেকে তুমিতে নামতে বেশি দেরি হলো না। অতুল আসবার পর হপ্তাখানেক বেশ নিরুপদ্রবে কেটে গেল। তারপর মেসে নানান রকম বিচিত্র ব্যাপার ঘটতে আরম্ভ করল। সন্ধ্যার পর অতুল ও আমি অনুকূলবাবুর ঘরে বসে গল্প করছিলাম। রোগীর ভিড় কমে গেছিল। দু একজন মাঝে মাঝে এসে রোগীর বিবরণ বলে ওষুধ নিয়ে যাচ্ছিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা বলতে বলতে ওষুধ দিচ্ছিলেন ও হাত বাক্সে পয়সা তুলে রাখছিলেন। গত রাত্রে আমাদের মেসের ঠিক সামনে একটা খুন হয়ে গিয়েছিল। আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কৃত হয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম। বিশেষ উত্তেজনার কারণ এই যে লাশটাকে দেখে লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া মনে হলেও তার কোমরের মধ্যে গোঁজা ছিল 100 টাকার 10টা নোট। ডাক্তার বললেন, এ কোকেন ছাড়া আর কিছু নয়। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করত তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গুপ্ত কথা জানতে পেরে যায়। হয়তো তাদের পুলিশের ভয় দেখায়, ব্ল্যাকমেল করবার চেষ্টা করে, তারপরেই ব্যাস খতম। অতুল বলল, কে জানে মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এই পারে আছেন কি করে? আমি যদি আগে জানতাম তাহলে কি উড়িয়াদের আড্ডাতেই যেতেন? আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10 বছর ধরে এ পাড়ায় আছি, কিন্তু কারুর কথায় থাকি না বলে কখনো হাঙ্গামায়ও পড়তে হয়নি। অতুল ফিসফিস করে বলল, ডাক্তারবাবু, আপনি কিছু নিশ্চয়ই জানেন না? হঠাৎ পিছনে খুট করে একটা শব্দ শুনে ফিরে দেখি আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়িয়ে আমাদের কথা শুনছেন। তার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা দেখে আমি অবাক হলাম। বললাম, কি হয়েছে অশ্বিনীবাবু? আপনি এ সময় নিচে যে? অশ্বিনীবাবু থতমত খেয়ে বললেন, না, কিছু না, ওই 1 পয়সার বিড়ি কিনতে। বলতে বলতে তিনি সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আমরা পরস্পর মুখ তাকাতাকি করলাম। বয়স্ক গম্ভীর প্রকৃতি অশ্বিনীবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নেমে এসে আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন কেন? রাত্রিতে খেতে বসে জানতে পারলাম অশ্বিনীবাবুর আগেই খাওয়া দাওয়া শেষ করেছেন। খাবার শেষে অভ্যাস মতো একটা চুরুট শেষ করে শোবার ঘরে ঢুকে দেখি অতুল
মেঝের ওপর কেবল একটা বালিশ ফেলে শুয়ে আছে। একটু অবাক হলাম, কারণ এমন কিছু গরম পড়েনি যে মেঝের শোয়ার প্রয়োজন হতে পারে। ঘর অন্ধকার ছিল, অতুলও কোনো সাড়া দিল না। তাই ভাবলাম সে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। আমার তখনও ঘুম পায়নি, কিন্তু আলো জেলে পড়তে বা লিখতে বসলে হয়তো অতুলের ঘুম ভেঙে যাবে। তাই খালি পায়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াবার পর হঠাৎ মনে হলো, যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞাসা করে আসি তার কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা। আমার দুখানা ঘর পরেই অশ্বিনীবাবুর ঘর। গিয়ে দেখলাম তার দরজা খোলা। বাইরে দিয়ে ডাক দিয়ে সাড়া পাওয়া গেল না। তখন বাধ্য হয়েই ঘরে ঢুকলাম। দরজার পাশেই সুইচ ছিল। আলো জ্বেলে দেখলাম ঘরে কেউ নেই। রাস্তার ধারে জানলাটা দিয়ে উঁকি মেরে দেখলাম, কিন্তু রাস্তাতেও তাকে দেখতে পেলাম না। এত রাত্রে ভদ্রলোক গেলেন কোথায়? হঠাৎ মনে হলো হয়তো ডাক্তারের কাছে ওষুধ নিতে গেছেন। তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। ডাক্তারের দরজা ভেতর থেকে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই তিনি শুয়ে পড়েছেন। বন্ধ দরজার সামনে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছি। এমন সময় ঘরের ভেতর গলার শব্দ শুনতে পেলাম। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা বলছেন। একবার লোভ হলো, ভাবলাম কান পেতে শুনি সে কথা, কিন্তু পরক্ষণেই সেই ইচ্ছা দমন করলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলছেন, আমার শোনা উচিত না। পা টিপে টিপে উপরে ফিরে এলাম। ঘরে এসে দেখলাম অতুল আগের মতোই মেঝের ওপর শুয়ে আছে। আমাকে দেখে ঘাড় তুলে বলল, কি অশ্বিনীবাবু ঘরে নেই? অবাক হয়ে বললাম, না। তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি জানলে কি করে? কি করে জানলুম? যদি দেখতে চাও এই বালিশে কান রেখে মাটিতে শোও। মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? মাথা ঠিকই আছে, শুয়েই দেখো না। কৌতূহলী হয়ে অতুলের মাথার পাশে মাথা রেখে শুলাম। কিছুক্ষণ স্থির থাকবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসতে লাগলো। তারপর পরিষ্কার শুনতে পেলাম অনুকূলবাবু বলছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন। ওটা আপনার দৃষ্টি বিভ্রম ছাড়া আর কিচ্ছু নয়। ঘুমের ঘোরে মাঝে মাঝে অমন হয়। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে। কাল সকালে উঠে যদি আপনার ওই বিশ্বাস থাকে তখন যা হয় করবেন। উত্তরে অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ার টানার শব্দে বুঝলাম দুজনেই উঠে পড়েছেন। আমি মাটি থেকে উঠে দাঁড়িয়ে বললাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই তা মনে ছিল না। কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনীবাবুর হয়েছে কি? অতুল হাই তুলে বলল, ভগবান জানেন। রাত হলো, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মেঝেটা বেশ ঠান্ডা মনে হলো, তাই শুয়ে পড়লুম। ঘুমও একটু এসেছিল। এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনতে পেলাম। তিনি নিজের ঘরে ঢুকে সশব্দের দরজা বন্ধ করে দিলেন। ঘড়িতে দেখলাম রাত্রি প্রায় 11টা বাজে। অতুল শুয়ে পড়েছিল। মেশো এক্কেবারে নিশুতি হয়ে গেছে। আমি বিছানায় শুয়ে অশ্বিনীবাবুর কথাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে অতুলের ঠেলা খেয়ে ধর্মর করে উঠে বসলাম। বেলা 7টা বেজেছে। অতুল বলল, ওহে, ওঠো ওঠো, গতিক ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে? অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না। ডাকাডাকিতেও সাড়া পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তার? তা বলা যায় না, তুমি এসো না। বলে সে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমিও তার পিছন পিছন বাইরে এসে দেখলাম
অশ্বিনীবাবুর দরজার সামনেই সকলেই দাঁড়িয়ে আছেন। উৎকণ্ঠিত জল্পনা ও দরজার ঠেলাঠেলি চলছে। নিচ থেকে অনুকূলবাবু এসেছেন। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা ক্রমেই বেড়ে চলল, কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমান না। তাছাড়া যদিও ঘুমিয়ে পড়ে থাকেন, তবে এত হাত ডাকেও জাগছেন না কেন? অতুল অনুকূলবাবুর সামনে এসে বলল, দেখুন, দরজা ভেঙে ফেলা যাক, আমার তো ভালো মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, ভদ্রলোক হয়তো মূর্ছিত হয়ে পড়ে আছেন, নইলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নয়, অতুলবাবু দরজা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরু কাঠের দরজা, তার ওপর ইয়েল লক লাগানো। কিন্তু অতুল এবং আরও 2-3 জন একসঙ্গে সজোরে ধাক্কা দিতেই বিলাতি তালা ভেঙে ঝনঝন শব্দে দরজা খুলে গেল। তখন খোলা দরজার সামনে যে জিনিসটি সবাই দেখল, তা দেখে বিস্ময়ে ভয়ে কারো মুখে কোনো কথা ফুটল না। স্তম্ভিত হয়ে সকলে দেখলাম, ঠিক দরজার সামনেই অশ্বিনীবাবু পড়ে আছেন। তার গলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কাটা, মাথা ও ঘাড়ের নিচে পুরো হয়ে রক্ত জমে যেন একটা লাল মখমলের মতো গালিছা বিছিয়ে দিয়েছে। আর তার বাঁ হাতে একটা রক্ত মাখানো খুর তখনও যেন বিশ্রীভাবে হাসছে। আমরা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর অতুল ও ডাক্তার একসঙ্গে ঘরে ঢুকলেন। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহের প্রতি তাকিয়ে থেকে কাঁপতে কাঁপতে বললেন, কি ভয়ানক! শেষে অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন। অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তার দু চোখ তলোয়ারের ফলার মতো ঘরের চারিদিকে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল। সে একবার বিছানাটা দেখল, রাস্তার ধারের খোলা জানলাটা দিয়ে উঁকি মারল, তারপর ফিরে শান্ত কণ্ঠে বলল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এটা খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকতে চললুম, আপনারা কেউ কোনো জিনিস ছোবেন না। বলেন কি অতুলবাবু, খুন? কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ করা ছিল, তাছাড়া ওটা। বলে আঙুল দেখিয়ে মৃতের হাতের রক্তাক্ত খুঁটটা দেখালেন। তা হোক, তবু এটা খুন। আপনারা থাকুন, আমি এখনই পুলিশ ডেকে আনছি। ডাক্তারবাবু কপালে হাত দিয়ে সেইখানেই বসে পড়লেন। বললেন, উফ, শেষে আমার বাসাতেই এ ব্যাপার হলো। পুলিশের কাছে মেসের চাকর বামন থেকে আরম্ভ করে আমরা সকলেই বয়ান দিলাম, যে যা জানি বললাম। কিন্তু কারো জবানবন্দিতে এমন কিছু প্রকাশ পেল না যাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যেতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধ লোক ছিলেন। মেস ও অফিস ছাড়া অন্য কোথাও তার বন্ধুবান্ধব কেউ ছিল বলে জানা গেল না। তিনি প্রতি শনিবারে বাড়ি যেতেন। 10-12 বছর এইভাবেই চলে আসছে, কখনো সেটা ব্যতিক্রম হয়নি। কিছুদিন থেকে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এইরূপ গোটা কয়েক সাধারণ কথাই প্রকাশ পেল। ডাক্তার অনুকূলবাবুও বয়ান দিলেন, কিন্তু তিনি যা বললেন তাতে অশ্বিনীবাবুর মৃত্যু রহস্য পরিষ্কার না হয়ে যেন আরও জটিল হয়ে গেল। তিনি বললেন, গত 12 বৎসর যাবৎ অশ্বিনীবাবু আমার বাসায় ছিলেন। তার বাড়ি বর্ধমান জেলায় হরিহরপুর গ্রামে। তিনি সওদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাহিনায় পরিবার নিয়ে কলকাতায় থাকার সুবিধা হয় না, তাই তিনি একলা মেসে থাকতেন। এই মেসের প্রায় সকলেই তাই করে থাকেন। অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি, তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারোর পাওনা ফেলে রাখতেন না, কারোর কাছে 1 পয়সা ধার ছিল না। কোনো বদখেয়াল কি নেশা ছিল বলেও আমার জানা নেই। মেসের অন্য সকলেই এ বিষয়ে সাক্ষী দিতে পারবেন। এই 12 বছরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষ্য করিনি। তিনি গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন, আমারই চিকিৎসাধীন ছিলেন।
কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ ইতিপূর্বে চোখে পড়েনি। কাল হঠাৎ তার চালচলনে একটা অপ্রকৃতিস্থ ভাব লক্ষ্য করলুম। কাল বেলা প্রায় 9:45টার সময় আমি ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সাথে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলুম তাকে অত্যন্ত বিচলিত মনে হলো। জিজ্ঞাসা করলুম কি কথা। তিনি ওদিক ওদিক চেয়ে চাপা গলায় বললেন, এখন নয়, আরেক এক সময়, বলেই তাড়াতাড়ি অফিস চলে গেলেন। সন্ধ্যের পর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই তিনি কোনো গতিকে একটা কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে রইলুম, ভাবলাম কি হলো অশ্বিনীবাবুর। তারপর রাত্রি 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে উপস্থিত হলেন। মুখ দেখেই বুঝলুম তার মানসিক অবস্থা প্রকৃতিস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানা রকম বলতে লাগলেন। কখনো বলেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভীষিকাময় স্বপ্ন দেখেছেন, কখনো বলেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করার চেষ্টা করলুম, কিন্তু তিনি ঝোঁকের মাথায় বকেই চড়লেন। শেষে আমি তাকে এক পুড়িয়া ঘুমের ওষুধ দিয়ে বললুম, আজ রাতে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার কথা শুনব। তিনি ওষুধ নিয়ে ওপরে উঠে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার ভাবগতিক দেখে তার মানসিক প্রকৃতস্থতা নিয়ে সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে ক্ষণিক উত্তেজনার বশে আত্মঘাতী হবেন তা আমি কল্পনাও করতে পারিনি। অনুকূলবাবু থামলে দারোগা জিজ্ঞাসা করলেন, আপনি মনে করেন এ আত্মহত্যা? অনুকূলবাবু বললেন, তাছাড়া আর কি হতে পারে? তবে অতুলবাবু বলছিলেন যে এই আত্মহত্যা নয়, অন্য কিছু। এ বিষয়ে তিনিই হয়তো বেশি জানেন, অতএব তিনিই বলতে পারেন। দারোগা অতুলের দিকে ফিরে বললেন, আপনি অতুলবাবু না? এই যে আত্মহত্যা নয় তা মনে করার কোনো কারণ আছে? আছে। নিজের হাতে মানুষ অমন ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন, ভেবে দেখুন এটা সম্ভব কিনা। দারোগা কিছুক্ষণ চিন্তা করে বললেন, হত্যাকারীকে আপনার কোনো সন্দেহ হয় কি? না। আচ্ছা, হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কি? অতুল রাস্তার দিকে জানলাটার দিকে হাত দেখিয়ে বলল, ওই জানলাটা হত্যার কারণ। জানালা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী ওই জানলা দিয়ে ঘরে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়েই ঢুকেছিল। আপনার বোধহয় মনে নেই দরজা ভিতর দিয়ে বন্ধ ছিল। মনে আছে। তবে কি অশ্বিনীবাবু আহত হওয়ার পরে দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করার পর বাইরে থেকেই দরজা বন্ধ করে দিয়েছিল। সে কি করে হতে পারে? খুব সহজে, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। ঠিক তো, ঠিক তো, দরজা তো বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথাতেই ঢোকেনি। দেখছেন না, দরজায় যে ইয়েল লক লাগানো। দরজা বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভিতর থেকে ছাড়া খোলবার উপায় নেই। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বললেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাতে দরজা খুলে শুয়েছিলেন তার কি কোনো প্রমাণ আছে? না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বললাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বললেন, তবে অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন এই অনুমানও তো সম্ভব বলে মনে হয় না। না, কিন্তু আপনার বোধহয় মনে নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটা রোগে ভুগছিলেন। রোগে ভুগছিলেন? ও ঠিক বলেছেন, ঠিক বলেছেন অতুলবাবু, আমার তো ও কথাটা মাথা থেকেই বেরিয়ে গেছিল। আপনি দেখছি বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে ঢুকে পড়ুন না, এ পথে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু এদিকে ব্যাপারটা ক্রমশই ঘোরালো হয়ে উঠছে। যদি সত্যি এটা হত্যাকাণ্ড হয় তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক তাতে সন্দেহ নেই। কারোর ওপর আপনাদের সন্দেহ হয়? বলে উপস্থিত সকলের মুখের দিকে তাকালেন। সকলেই নীরবে মাথা নাড়লেন। অনুকূলবাবু বললেন, দেখুন, এ পাড়ায় প্রায় একটা দুটো খুন হয়। এ খবর অবশ্য আপনার কাছে নতুন নয়। পরশুদিনই আমাদের বাসার সামনে একটা খুন হয়ে গেছে। এসব দেখে আমার মনে হয় যে সবগুলো হত্যাই 100 গাঁথা। একটার কিনারা হলেই অন্যটার কিনারা হবে। অবশ্য যদি অশ্বিনীবাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয়।
দারোগা বললেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হওয়ার আশায় বসে থাকলে বোধহয় অনন্তকাল বসেই থাকতে হবে। অতুল বলল, দারোগাবাবু, যদি এ খুনের কিনারা করতে চান তাহলে ওই জানলাটার কথা একটু ভেবে দেখবেন। দারোগা ক্লান্তভাবে বলল, সব কথাই আমাদের ভালো করে ভেবে দেখতে হবে অতুলবাবু। তবে এখনকার মতো আমি আপনাদের ঘর খানা তল্লাশি করতে চাই। তারপর উপরে নিচে সব ঘর পুঙ্খানুপুঙ্খ রূপে খানা তল্লাশ করা হলো, কিন্তু কোথাও এমন কিচ্ছু পাওয়া গেল না যার দ্বারা এই মৃত্যু রহস্যের ওপর আলোকপাত করা যেতে পারে। অশ্বিনীবাবুর ঘরও যথারীতি অনুসন্ধান করা হলো, কিন্তু দু একটা অতি সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুঁড়ের শূন্য খাপটা বিছানার পাশেই পড়েছিল। তিনি নিজে খুর দিয়ে দাড়ি কামাতেন, এ কথা আমরা সকলেই জানতাম। খাপটা চিনতেও কষ্ট হলো না। অশ্বিনীবাবুর মৃতদেহ আগেই সরানো হয়ে গিয়েছিল। তারপর তার দরজায় তালা লাগিয়ে সিলমোহর করে দারোগা বেলা 1:30 নাগাদ প্রস্থান করলেন। অশ্বিনীবাবু বাড়িতে টেলিগ্রাম পাঠানো হয়েছিল। বিকেলে তার পুত্ররা ও অন্যান্য নিকট আত্মীয়রা এসে উপস্থিত হলেন। তাদের বিস্মিত বিমূঢ় শোকের চিত্রের ওপর জবনিকা টেনে দিলাম। আমরা অনাত্মীয় হলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত ছিলাম। তাছাড়া নিজেদের প্রাণ নিয়ে কম আশঙ্কা হয় না। যেখানে পাশের ঘরে এরূপ ব্যাপার ঘটতে পারে, সেখানে আমাদের জীবনেরই বা নিশ্চয়তা কি? রাত্রে ঘুমানোর আগে ডাক্তারের ঘরে গিয়ে দেখলাম তিনি গম্ভীর মুখে বসে আছেন। এই একদিনের ঘটনায় তার শান্ত নিশ্চন্ন মুখের ওপর কালো কালো রেখা পড়ে গেছে। আমি তার পাশে বসে বললাম, বাসার সকলেই তো মেস ছেড়ে চলে যাবার জোগাড় করছেন। ম্লান হাসি হেসে অনুকূলবাবু বললেন, তাদের তো দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ব্যাপার যেখানে ঘটে সেখানে কে থাকতে চায় বলুন? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুনই হয় তাহলে মেসের বাইরের লোকের দ্বারা তো খুন সম্ভব হতে পারে না। প্রথমত, হত্যাকারী ওপরে উঠল কি করে? সিঁড়ির দরজা রাত্রিবেলায় বন্ধ থাকে, এ তো আপনারা সকলেই জানেন। যদি ধরে নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে ওপরে উঠেছিল, কিন্তু সে অশ্বিনীবাবুর খুর দিয়ে তাকে খুন করলো কি করে? এ কি কখনো সম্ভব? সুতরাং বাইরের লোকের দ্বারা যে খুন হয়নি এ কথা নিশ্চিত। তাহলে বাকি থাকেন কারা? যারা মেসে থাকেন। এর মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি? অবশ্য অতুলবাবু অল্প দিন হলো এসেছেন, তার বিষয় আমরা কিচ্ছু জানি না। আমি চমকে উঠে বললাম, অতুল? ডাক্তারবাবু গলা খাটো করে বললেন, অতুলবাবু লোকটিকে আপনার কিরকম মনে হয়? আমি বললাম, অতুল? না 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 না, এ কখনো সম্ভব নয়। অতুল কি জন্য অশ্বিনীবাবুকে? ডাক্তার বললেন, তবেই দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এ কাজ করতে পারেন না। তাহলে বাকি থাকে কি? তিনি আত্মহত্যা করেছেন, এই কথাটাই তো বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করবার মতো তো একটা কারণ থাকা চাই। সে কথাও আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলুম যে পাড়ায় একটা কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের সর্দারকে তা কেউ জানে না? হ্যাঁ, মনে আছে। এখন মনে করুন, অশ্বিনীবাবুই যদি এই সম্প্রদায়ের সর্দার হন। আমি স্তম্ভিত হয়ে বললাম, সে কি? তাও কি কখনো সম্ভব? অজিতবাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ কাল রাত্রে অশ্বিনীবাবু আমাকে যেসব কথা বলেছিলেন তাতে এই সন্দেহই ঘনীভূত হয়। খুব সম্ভব তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যধিক ভয় পেলে মানুষ অপ্রকৃতিস্থ হয়ে পড়তে পারে। কে বলতে পারে, হয়তো এই অপ্রকৃতিস্থতার ঝুঁকেই তিনি আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন, এই অনুমান কি সঙ্গত মনে হয় না? এই অভিনব থিওরি শুনে আমার মাথা একেবারে গুলিয়ে গিয়েছিল। আমি বললাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করতে পারছি না। আপনি বরং
আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, কাল তাই বলবো। এই সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। 2-3টে দিন কোনো রকমে কেটে গেল। একে মন অশান্ত, তার ওপর সিআইডির বিবিধ কর্মচারীর নিরন্তর যাতায়াত ও সওয়াল জবাবে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। মেসের প্রত্যেকেই পালাই পালাই করছিলেন, কিন্তু আবার পালাতেও সাহস করছিলেন না। কি জানি, তাড়াতাড়ি মেস ছাড়লে যদি পুলিশ তাকেই সন্দেহ করে বসে। বাসারই কোনো ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটিয়ে আসছিল তার ইশারা পেয়েছিলাম, কিন্তু সে ব্যক্তি যে কে তা অনুমান করতে পারিনি। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধড়াস করে উঠছিল। পুলিশ আমাকেই সন্দেহ করছে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং কেসে ডাক্তারের ওষুধ এসেছিল। তিনি বাক্স খুলে সেগুলি সযত্নে বার করে আলমারিতে সাজিয়ে রাখছিলেন। প্যাকিং কেসের ওপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশি ওষুধ ব্যবহার করতেন না। দরকার হলেই আমেরিকা কিংবা জার্মানি থেকে ওষুধ আনিয়ে নিতেন। প্রায় মাসে মাসে তার 1 বাক্স করে ওষুধ আসত। অতুল খবরের কাগজের অর্ধেকটা নামিয়ে রেখে বলল, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলে নিয়ে তার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখে বলল, এরিক অ্যান্ড হ্যাভেল, এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না। 1 ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? এত লোক যে ওষুধ নিতে আসে, তারা কি ছেলে খেলা করে? হয়তো রোগ আপনিই সারে, তারা ভাবে ওষুধের গুণে সারলো। বিশ্বাসেও অনেক সময় কাজ হয় কি না। ডাক্তার শুধু একটু হাসলেন, কিন্তু কিছু বললেন না। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, খবরের কাগজে আমাদের বাসার কথা কিছু আছে নাকি? আছে বলে আমি পড়ে শোনালাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনও কোনো কিনারা হয়নি। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করেছেন। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। ছাই হবে ওই আশা করা পর্যন্ত। ডাক্তারবাবু মুখ ফিরিয়ে বলে উঠলেন, এ কি দারোগাবাবু? দারোগা ঘরে প্রবেশ করলেন, সঙ্গে 2 জন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো প্রকার ভনিতা না করে একেবারে অতুলের সামনে গিয়ে বললেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। কোনো রকম গোলমাল করবেন না, তাতে আপনার কোনো ফল হবে না। রামধনী সিং, হাত করা লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্র অভ্যস্ত হাতে হাত করা পরিয়ে দিলেন। আমরা হতবম্ব হয়ে উঠে দাঁড়ালাম। অতুল বলল, এ কি? দারোগা বললেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুলবাবু আপনাকে গ্রেপ্তার করা হলো। আপনারা দুজনে একে অতুল চন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন? নিঃশব্দে অভিভূতের মতো আমরা ঘাড় নাড়লাম। অতুল মৃদু হেসে বলল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন? আচ্ছা চলুন। অজিত, কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ি ইতিমধ্যে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। অতুলকে তাতে তুলে পুলিশ সদল বলে চলে গেল। পাংশু মুখে ডাক্তার বললেন, অতুল বাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। আমার মুখে কোনো কথা বেরোলো না। অতুল হত্যাকারী? এই কয়েকদিন তার সঙ্গে থেকে আমার তাকে বেশ ভালো লেগে গিয়েছিল। তার স্বভাব এত ভালো যে আমার হৃদয় সে অল্পকালের মধ্যেই জয় করে নিয়েছিল। সেই অতুল খুনি? ডাক্তার বললেন, এই জন্যেই অজ্ঞাতকুলশীল লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ। কিন্তু তখন কি
কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা... আমার কিছুই ভালো লাগছিল না। উঠে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। স্নানাহার করতেও ইচ্ছা করছিল না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র ছড়ানো আছে, সেই দিকেই চেয়ে আমার চোখে জল এসে পড়ল। অতুলকে যে কতখানি ভালোবেসে ফেলেছি তা বুঝতে পারলাম। অতুল যাবার সময় বলে গিয়েছিল সে নির্দোষ। তবে কি পুলিশ ভুল করল? আমি বিছানায় উঠে বসলাম। যে রাত্রে অশ্বিনীবাবু খুন হন সে রাত্রের সমস্ত কথা মনে করবার চেষ্টা করলাম। অতুল মেঝে বালিশের ওপর কান পেতে ডাক্তারের সাথে অশ্বিনীবাবুর কথাবার্তা শুনছিল। কেন শুনছিল? কি উদ্দেশ্যে? তারপর রাত্রি 11টার সময় আমি ঘুমিয়ে পড়লাম। একেবারে সকালে ঘুম ভাঙল। ইতিমধ্যে অতুল যদি... কিন্তু অতুল গোড়া থেকে বলছিল এ খুন, আত্মহত্যা নয়। যে স্বয়ং হত্যাকারী সে কি এমন কথা বলে নিজের গলায় ফাঁসি পড়বার চেষ্টা করবে? কিংবা এমনও তো হতে পারে যে নিজের ওপর থেকে সন্দেহ ঝেড়ে ফেলবার উদ্দেশ্যে অতুলে কথা বলেছে, যাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়ে বলছে এ খুন, তখন সে কখনই হত্যাকারী হতে পারে না। এইভাবে নানা চিন্তায় উদ্ভ্রান্ত উৎপীড়িত মন নিয়ে আমি বিছানায় পড়ে ছটফট করতে লাগলাম। কখনো উঠে ঘরে পায়চারি করতে লাগলাম। এমন করে দুপুরটা কেটে গেল। বেলা 3টে বাজল। হঠাৎ মনে হলো কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি। এরকম অবস্থায় পড়লে কি করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাউকে চিনি না। যাই হোক, একটা উকিল খুঁজে বার করা দুষ্কর হবে না বুঝে একটা জামা গলিয়ে নিয়ে তাড়াতাড়ি বাইরে যাবার উপক্রম করছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। দরজা খুলে দেখি অতুল। অতুল বলে আমি আনন্দে তাকে প্রায় জড়িয়ে ধরলাম। সে দোষী কি নির্দোষ এ কথা মন থেকে একেবারে মুছে গেল। রুক্ষ মাথা, শুষ্ক চুল। অতুল হেসে বলল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে একজন জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলুম, নইলে আজ হাজতবাস করতে হতো। তুমি চলেছো কোথায়? একটু অপ্রতিভভাবে বললাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার একটা হাত ধরে বলল, আমার জন্য? তার আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। দুজনে ঘরের মধ্যে বসলাম। অতুল ময়লা জামাটা খুলতে খুলতে বলল, উফ, মাথাটা ঝাঁঝা করছে। সমস্ত দিন খাওয়া দাওয়া নেই। তুমিও দেখছি চান খাওয়া দাওয়া করোনি বেচারি। চলো চলো, মাথায় 2 ঘটি জল ঢেলে যা হোক 2 মুঠো খাওয়া যাক। নারী একেবারে চুঁইয়ে গেছে। আমি বলবার চেষ্টা করলাম, অতুল তুমি তুমি আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কি না সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার। মাথাটা ধরেছে দেখছি। যা হোক, স্নান করলেই সেরে যাবে বোধহয়। ডাক্তারবাবু ঢুকলেন। অনুকূলবাবু, ঘষা দোয়ানির মতো আবার আমি ফিরে এলুম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাট পেনি। আমার অবস্থাও প্রায় সেই রকম। পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। অতুলবাবু, আপনি ফিরে এসেছেন, খুব সুখের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আর আপনার, বুঝতেই তো পারছেন, 5 জনকে নিয়ে মেস। এমনিতেই সকলে পালাই পালাই করছেন, তার উপর যদি আবার আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু বুঝতেই তো পারছেন। না না, সে কি কথা? আমি এখন দাগি আসামি, আমাকে আশ্রয় দিয়ে আপনারা বিপদে পড়বেন কেন? বলা তো যায় না, পুলিশ হয়তো শেষে আপনাকেও এডিং অ্যাবেডিং চার্জে ফেলবে। তা আজ কি চলে যেতে হবে? ডাক্তার একটু চুপ করে থেকে অনিচ্ছা ভরে বললেন, না, ঠিক আছে, আজ রাতটা থাকুন,
কিন্তু কাল সকালেই। নিশ্চয়ই নিশ্চয়ই, কাল আর আপনাদের বিব্রত করব না। যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব। শেষ পর্যন্ত ওড়িয়াদের হোটেল তো আছেই, কি হ্যাঁ? ডাক্তার থানায় কি হলো জিজ্ঞাসা করলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়ে স্নান করতে চলে গেল। ডাক্তার আমায় বললেন, অতুলবাবু মনে মনে ক্ষুণ্ণ হলেন আমি বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলুন? একে তো মেসের বদনাম হয়ে গেছে, তার ওপর যদি পুলিশের গ্রেপ্তারি আসামি রাখি সেটা কি নিরাপদ হবে? আপনিই বলুন। বাস্তবিক এটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমি ঘাড় নাড়লাম, বললাম, তা আপনার মেশ, আপনি যা ভালো বুঝবেন করবেন। আমি গামছা কাঁধে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। ডাক্তার লজ্জিত মুখে বসে রইলেন। স্নান খাবার সেরে ঘরে ফিরছি, এমন সময় ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলেন। সামনে অতুলকে দেখে তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। পাংশুমকে বললেন, অতুল বাবু, আপনি আপনি আমি বটে ঘনশ্যামবাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? আপনাকে তো পুলিশে। এই পর্যন্ত বলে একটা ঢোক গিলে তিনি নিজের ঘরে ঢুকে পড়লেন। অতুল যেন একটু বেশ মজা করেই বলল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে বোধহয় 58। ঘনশ্যামবাবু, আমায় দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধ্যাবেলা অতুল বলল, ওয়ে দেখো তো, দরজার তালাটা লাগছে না। দেখলাম বিলিটি তালায় কি গোলমাল হয়েছে। অনুকূলবাবুকে খবর দিলাম। তিনি এসে দেখে বললেন, বিলিতি তালায় ওই মুশকিল। ভালো আছেন তো বেশ আছেন, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়। এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভালো। যা হোক, কালই মেরামত করিয়ে দেব। বলে তিনি নেমে গেলেন। রাতে ঘুমানোর আগে অতুল বলল, অজিত, মাথা ধরোটা ক্রমেই বাড়ছে, কি করি বলো তো? ডাক্তারের কাছ থেকে এক পুড়িয়া ওষুধ নিয়ে খাও না। হোমিওপ্যাথি ওষুধ তাদের সারবে? আচ্ছা দেখা যাক, হোমো পাখির জোর। চলো, আমার শরীরটাও ভালো ঠেকছে না। ডাক্তার তখন দরজা বন্ধ করবার উপক্রম করছিলেন। আমাদের দেখে জিজ্ঞাসুভাবে মুখের দিকে চাইলেন। অতুল বলল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম। বড্ড মাথাটা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারেন? ডাক্তার খুশি হয়ে বললেন, বিলক্ষণ, পারি বই কি, পিত্তি পড়ে মাথা ধরেছে। বসুন, এখনই ওষুধ দিচ্ছি। বলে আলমারি থেকে নতুন ওষুধ পুড়িয়া বার করে নিয়ে এলেন। যান, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আর কিচ্ছু থাকবে না। অজিতবাবু, আপনার চেহারাটাও ভালো ঠেকছে না। উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে না? শরীরটাও ঢিস ঢিস করছে। বুঝেছি, আপনিও এক দাগ নিন, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ওষুধ নিয়ে বেরিয়ে যাচ্ছি, এমন সময় অতুল বলল, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার একটু চমকে উঠে বললেন, না, কে তিনি? জানি না, আজ থানায় তার নাম শুনলাম। তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন। না, আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরে এসে আমি বললাম, অতুল, এবার সব কথা আমায় বলো তো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করে বসে রইল, তারপর দরজার দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা বলছি, এসো এসো আমার বিছানায় বসো। তোমার কাছে যে আর লুকিয়ে রাখা চলবে না তা বুঝেছিলুম। আমি তার বিছানায় গিয়ে বসলাম। সেও দরজা ভিজিয়ে আমার পাশে বসল। ওষুধের পুড়িয়াটা তখন আমার হাতে ছিল। ভাবলাম সেটা খেয়েই নিশ্চিন্ত মনে গল্প শুনব। মোড়ক খুলে ওষুধটা মুখে দিতে যাচ্ছি, অতুল আমার হাতটা ধরে বলল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলে আলো নিভিয়ে দিয়ে অতুল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে তার গল্প বলতে লাগলো। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে চললাম। বিস্ময়ে আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প শেষ করে অতুল বলল, আজ এই পর্যন্ত থাক,
কাল সব খুলে বলবো। রেডিয়াম ডায়াল লাগানো ঘড়ির দিকে তাকিয়ে অতুল বলল, এখনো সময় আছে, রাত্রি 2টোর আগে কিছু ঘটছে না। তুমি বরঞ্চ ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময় আমি তোমাকে তুলে দেবো। রাত তখন বোধহয় 1:30 হবে। অন্ধকারে চোখ মেলে বিছানায় শুয়েছিলাম। শ্রবণেন্দ্রিয়গুলি এত তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার উপর দেহের উত্থান পতনের শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। অতুল যে জিনিসটা দিয়েছিল সেটা শক্তভাবে হাতে ধরেছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করে গেল। ইশারাটা আগে থেকেই স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। বুঝলাম সময় উপস্থিত হয়েছে। তারপর কখন দরজা খুলল জানতে পারলাম না। সঙ্গে সঙ্গেই অতুলের বিছানার ওপর ধপ করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গেই আলো জ্বলে উঠল। লোহার ডান্ডা হাতে আমি তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। দেখলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলোর সুইচ ধরে অতুল এবং তারই বিছানার পাশে হাঁটু গেড়ে বসে আহত বাঘ যেমন করে শিকারের দিকে ফিরে তাকায় তেমনি বিস্ফারিত চোখে চেয়ে ডাক্তার অনুকূল বাবু। বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশবালিশ খুন করলে। ব্যাস ব্যাস ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন। হ্যাঁ, নড়েছেন কি গুলি করেছি। অজিত, রাস্তার দিকে জানলাটা খুলে দাও তো, বাইরেই পুলিশ আছে, খবরদার। ডাক্তার বিদ্যুৎ বেগে উঠে দরজা দিয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্র মুষ্টি তার চোয়ালে হাতুড়ির মতো লাগিয়ে তাকে ধর্ষাই করল। মাটিতে উঠে বসে ডাক্তার বলল, বেশ, হার মানলুম, কিন্তু আমার অপরাধ কি শুনি? অপরাধ কি একটা ডাক্তার যে মুখে মুখে বলবো? তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশের অফিসে তৈরি হয়েছে, ক্রমেই প্রকাশ পাবে। আপাতত 4-5 জন কনস্টেবল সঙ্গে করে দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করল। আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন, এই অপরাধে পুলিশের শরপথ করছি। ইন্সপেক্টর বাবু, ইনি আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত করা লাগালেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চেয়ে বলল, এ ষড়যন্ত্র। পুলিশ আর ওই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মকদ্দমায় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব, দেশে আইন আদালত আছে, আমারও টাকার অভাব নেই। তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? আমি যে কোকেন বিক্রি করি তার কোনো প্রমাণ আছে? আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়লে যেমন হয়, ডাক্তার মুহূর্তের মধ্যে তেমনই কুঁকড়ে গেলেন। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না, শুধু চোখ দুটো দিয়ে ব্যোমকেশকে যেন ঝলসে দিয়ে গেলেন। আমার মনে হলো এ যেন আমার সেই সাদাসিধে নির্বিরোধ অনুকূলবাবু নয়, একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা ভদ্রতার খোলস ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসলো। এরই সঙ্গে এতদিন পরম বন্ধুভাবে ভালো দিন কাটিয়েছি ভেবেই শিউরে উঠলাম। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলে ঠিক করে বলো দেখি ডাক্তার। মরফিয়ার গুঁড়ো না? বলবে না? বেশ, বলো না, কেমিক্যাল পরীক্ষায় ধরা পড়বেই। একটা চুরুট ধরিয়ে বিছানায় আরাম করে বসে বলল, দারোগাবাবু, এবার আমার এত্তালা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হবার পর ডাক্তারের ঘর খানাতল্লাশ করে 2টি বড় বড় বোতলে কোকেন বার হলো। ডাক্তার সেই যে চুপ করেছিল, তারপর আর কোনো কথা বলেননি। তারপর তাকে বমাল সমেত থানায় রওনা করিয়ে দিয়ে ভোর হয়ে গেল। তাদের চালান করিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, এখানে তো সব লন্ডভন্ড হয়ে আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে। হ্যারিসন রোডের একটা বাড়ির 3 তলায় গিয়ে দেখলাম দরজার পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী।
ব্যোমকেশ বলল, স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করলাম, সত্যান্বেষী কি? ওটা আমার পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, আর গোয়েন্দা শব্দটা আরও খারাপ, তাই নিজেই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী। কি ঠিক হয়নি? সমস্ত তিনতলাটাই ব্যোমকেশের। গুটি 4-5 ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী কেবল ভৃত্য পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, দিব্যি, কতদিন আছো এখানে? প্রায় বছরখানেক। মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসার স্থান পরিবর্তন করেছিলাম। পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়ে চা তৈরি করে নিয়ে এলো। গরম পেয়ালায় চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, তোমাদের মেশে ছদ্মবেশে কদিন মন্দ কাটলো না। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল। দোষ অবশ্য আমারই। কীরকম? পুলিশের কাছে জানলার কথাটা বলেই ধরা পড়ে গেলুম। বুঝতে পারছো না? ওই জানলা দিয়েই অশ্বিনীবাবু। না 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 না, গোড়া থেকে বলো। চায়ে আর এক চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা তাই বলছি। কিছুটা তো কাল রাত্রেই শুনেছ, বাকিটা শোনো। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তা দেখে পুলিশ কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে উঠেছিলেন। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালারা পুলিশকে ভিতর বাইরে খোঁচা দিয়ে আরও অতিষ্ঠ করে তুলেছিল। এই রকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলুম। বললুম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ। আমার বিশ্বাস আমি এই সব খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন। শর্ত হলো তিনি আর আমি ছাড়া এই কথা আর কেউ জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে উঠলুম। কোনো অনুসন্ধান চালাতে গেলে অবস্থানের কাছেই বেস অফ অপারেশনস থাকা দরকার, তাই তোমাদের মেসটাই বেছে নিয়েছিলাম। তখন কি জানতো যে বিপক্ষ দলেরও বেস অফ অপারেশনস ওই একই জায়গায়? ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হয়েছিল, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সে যে বসা যে খুব সুবিধাজনক, সে কথাও মনের মধ্যে উঁকিঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারই যে নাটের গুরু, এ সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাওয়ার আগের দিন। মনে আছে বোধহয়, সেদিন রাস্তার উপর একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছিল। ডাক্তার যখন শুনলে যে তার ট্যাঁকের গেজ থেকে 1000 টাকা নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল যে তা দেখে আমার সমস্ত সন্দেহ ডাক্তারের ওপর গিয়ে পড়ল। তারপর সন্ধ্যেবেলায় অশ্বিনীবাবু আড়িপিতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলতে। কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার ধোঁকা লাগলো। মনে হলো হয়তো তিনিই আসল আসামি। রাত্রিতে মেঝে কান পেতে যা শুনলুম, তাতেও ব্যাপারটা স্পষ্ট হলো না। শুধু এইটুকু বুঝলাম যে তিনি ভয়ঙ্কর একটা কিছু দেখেছেন। তারপর সেই রাত্রি যখন তিনি খুন হলেন, তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াকে রাস্তার ওপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সে দৃশ্য দেখে ফেলেছিলেন। আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছো। ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সে এই কাজের সর্দার। যদি কেউ দৈবাত জানতে পেরে যেত, তাকে তৎক্ষণাৎ খুন করত। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে এসেছে। ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকিন সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক নাও হতে পারে। সেদিন রাত্রে
সে ডাক্তারের কাছে এসেছিল। কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই যেই সে বাড়ি থেকে বেরিয়েছে, অমনি ডাক্তারও পিছন পিছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর নির্বুদ্ধিতার বশে সে কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না, তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু ফল হলো ঠিক তার উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকার অধিকার রইল না। সেই রাত্রি কোনো সময় যখন তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ জুন তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারছি না, কিন্তু যখন আমি পুলিশকে বললাম যে ওই জানলাটাই অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ, তখন সে বুঝলে আমি কিছু কিছু আন্দাজ করেছি। সুতরাং আমারও ইহলোক ত্যাগ করবার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করবার জন্য আমি একেবারে ব্যগ্র ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলুম। তারপর পুলিশ এক মস্ত বোকামি করে বসলো আমাকে গ্রেপ্তার করে। যা হোক, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন। আমি আবার মেসে ফিরে এলুম। ডাক্তার তখন স্থির বুঝলে যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে আমাকে রাত্রির জন্য মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিলে। উদারতার আড়ালে একটিমাত্র উদ্দেশ্য ছিল, কোনো রকমে আমাকে খুন করা। কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম, এত আর কেউ জানত না। ডাক্তারের বিরুদ্ধে তখনও পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণই ছিল না। অবশ্য তার ঘরে খানা তল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেত, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি এ কথা কোনো আদালতে প্রমাণ হতো না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। দরজার তালায় পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে খুব আনন্দিত হলো যে আমরা রাত্রি দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা যখন ওষুধ নিতে গেলাম, তখন সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেলে। আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলে আমরা তাই খেয়ে এমন ঘুমিয়ে ঘুমোবো যে সে নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও জানতে পারবো না। তারপরেই ব্যাঘ্র এসে ফাঁদে পা দিলে। আর কি, আমি বললাম, এখন উঠি ভাই, তুমি বোধহয় উপস্থিত এখন ওদিকে যাচ্ছ না। না, তুমি কি বাসায় যাচ্ছ? কেন? বাহ, কেন আবার? বাসায় যেতে হবে না? আমি বলছিলাম কি, ওই বাসা তো তোমাকে ছাড়তেই হবে, তা আমার এখানে এলে হতো না? এই বাসাটা নেহাত মন্দ নয়। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে বলল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনই এমন একটা বদ অভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে তুমি থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ বেশ খুশি হয়ে বলল, সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না যেন। শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। গল্পের সূত্রধার আমি নীল। গল্প পাঠে ও অজিতের চরিত্রে ঈশান, ব্যোমকেশের চরিত্রে আমি নীল, পুলিশের চরিত্রে সুমন, ডাক্তারের চরিত্রে অভিষেক পাল চৌধুরী, ঘনশ্যামবাবুর চরিত্রে আমি নীল, অশ্বিনীবাবুর চরিত্রে সুমন, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে আমি নীল। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে।